বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলোতে তোমরা নিয়মিত অ্যাটেন্ড করছো এবং প্রতিদিনের পড়াটাই প্রতিদিন কমপ্লিট করে নিচ্ছ। আর তোমাদের এখন অনলাইন সিটি চলছে, আমার বিশ্বাস তোমরা সিটিগুলো পড়ে সুন্দর করে ভালোভাবে দিচ্ছ, আর আগামী সিটিগুলোও ঠিক একইভাবে দিবে। তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসগুলোতে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করেছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজ আমি পঞ্চম ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা এখন সব প্রয়োজনীয় কাগজ কলম খাতা নিয়ে রেডি হয়ে যাও। আর আমি যখন চিত্র অঙ্কন করব, অবশ্যই তোমাদের জন্য আমার চিত্র অঙ্কন করা, আমি যেভাবে আঁকাবো তোমরা আমার সাথে সাথে সেটা প্র্যাকটিস করবে। তারপরে আমি যখন চিত্র আঁকবো তখন দেখা যাবে যে একটু ঘোলা হবে, কিন্তু তারপরে আবার আমি তোমাদের চিত্রটা অঙ্কন করার জন্য মিলিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেব। তো শিক্ষার্থীরা, জীববিজ্ঞানের চিত্রটা মেইন, তাই আমি যখন বোর্ডে চিত্রটা অঙ্কন করব তোমরা কিন্তু আমার সাথে সাথে আমি যেভাবে অঙ্কন করব সেভাবে চেষ্টা করবে, তারপরে বারবার প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে কোষ ঝিল্লি নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে কোষ ঝিল্লি হচ্ছে জীবকোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তো জীবকোষ মানে কি? জীবকোষ হচ্ছে অর্থাৎ জীবের দেহে যে কোষগুলো নিয়ে জীবদেহটা গঠিত হয় সেটি হচ্ছে জীবকোষ। তাহলে আমি যদি বলি যে জীবকোষ বলতে আমরা কি বুঝবো? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়ই কিন্তু জীবকোষ, কারণ উভয়ের জীবন আছে। তাহলে যাদের জীবন আছে তারাই জীব, আর তাদের দেহটা যেই কোষ নিয়ে গঠিত সেগুলো হচ্ছে জীবকোষ। আর এই আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেরই মধ্যে বিরাজমান। তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকটাই আজকে আমার আলোচ্য বিষয়। তোমরা অবশ্যই গুরুত্ব দিবে এবং আমার সাথে সাথে সেটা চিত্র অঙ্কন করবে এবং বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের লাইভ ক্লাসে কে কে উপস্থিত আছো সেটা দেখে ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি মার্জিয়া জাহান, আবিদা সুলতানা। আচ্ছা, ঠিক আছে, তোমরা হয়তো আরও অনেকে ছিলে, আমি আবারও পরবর্তীতে দেখে নেব। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, যারা লাইভে আছো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই প্রশ্ন ছিল যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কি? শিক্ষার্থীরা দেখো, আমার প্রশ্নটা হচ্ছে প্লাজমা ঝিল্লি, প্লাজমা ঝিল্লি বা প্লাজমা ঝিল্লি অথবা কি বলা হয় এটাকে শিক্ষার্থীরা, বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা ইংরেজি শব্দ, প্লাজমা মেমব্রেন অথবা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কি? তো শিক্ষার্থীরা, আমি একটু কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কি। শিক্ষার্থীরা, লেখাটা কি স্পষ্ট হচ্ছে কিনা একটু বলো। আমার কাছে ঝাপসা মনে হচ্ছে, তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ? এটা কি ঝাপসা? একটু দেখে বলো, তোমাদের কাছে কি লেখাটা ঝাপসা যাচ্ছে না স্পষ্ট যাচ্ছে? আমার এখানে ঝাপসা মনে হচ্ছে। তো শিক্ষার্থীরা, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কি? প্রত্যেকটি সজীব কোষের বাইরে, আমাদের কোষটা অবশ্যই সজীব হতে হবে, প্রত্যেকটি সজীব কোষের বাইরে আমরা দেখতে পাবো যে স্থিতিস্থাপক, সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত প্লাজমা মেমব্রেনীয় পর্দা দ্বারা গঠিত যে উপাদানটি সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি হচ্ছে প্রত্যেকটি সজীব কোষে বাইরের দিক থেকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক
বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন নির্মিত সজীব প্রোটোপ্লাজমীয় আবরণে আবৃত যে অঙ্গাণুটি আমরা কোষের মধ্যে দেখতে পাই সেটাই হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তো শিক্ষার্থীরা, এই প্লাজমা মেমব্রেনটা আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে কোষের ক্ষেত্রে, কিভাবে উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা অবশ্যই জানি যে কোষের সাইটোপ্লাজমের বহিঃস্তরটা পরিবর্তিত হয়ে কোষের যে সাইটোপ্লাজমটা থাকে সেই সাইটোপ্লাজমের বহিঃস্তরটা পরিবর্তিত হবে এবং রূপান্তরিত হয়েই এই প্লাজমা মেমব্রেন গঠিত হয়। আমি আবারও বলছি, প্লাজমা মেমব্রেনটা কিভাবে উৎপন্ন হচ্ছে, সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে এই প্লাজমা মেমব্রেন সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, এই প্লাজমা মেমব্রেনের গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এর মতবাদ দিয়েছে। তাহলে আমরা দেখি এবার সর্বপ্রথম কোন বিজ্ঞানী এই প্লাজমা মেমব্রেন নিয়ে এটার অবস্থান নিয়ে আলোচনা করেছিলেন। সেটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের অনেক পূর্বে, যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি তারও পূর্বে। তাহলে সেটা হচ্ছে 1926 খ্রিস্টাব্দে লাইডেন বিশ্ববিদ্যালয়ে দুইজন বিজ্ঞানী 1926 খ্রিস্টাব্দে লাইডেন বিশ্ববিদ্যালয়ে দুইজন বিজ্ঞানী লাইডেন বিশ্ববিদ্যালয়ের দুইজন বিজ্ঞানী, এখানে লাইডেন বিশ্ববিদ্যালয়ের দুইজন বিজ্ঞানী, ওনারা হলেন গর্টার ও গ্রেন্ডেল। বিদ্যালয়ের দুজন বিজ্ঞানী তাদের নাম হচ্ছে দুজন বিজ্ঞানী 1926 খ্রিস্টাব্দে লাইডেন বিশ্ববিদ্যালয়ে দুজন বিজ্ঞানী গর্টার ও গ্রেন্ডেল। তাহলে কি হলো, আমি কি বলেছি যে লাইডেন বিশ্ববিদ্যালয়ে দুজন বিজ্ঞানী 1926 খ্রিস্টাব্দে গর্টার ও গ্রেন্ডেল নামক দুজন বিজ্ঞানী এই প্লাজমা মেমব্রেন সম্পর্কে বর্ণনাটা এভাবে দেন যে প্লাজমা মেমব্রেন প্রোটিন ও লিপিড নামক দুইটা স্তর দ্বারা গঠিত। কি বলেছিল যে প্লাজমা মেমব্রেনের গঠনে প্রোটিন ও লিপিড নামক দুইটা উপাদান নিয়ে প্লাজমা মেমব্রেন গঠিত। এইটা প্রথমে 1926 খ্রিস্টাব্দে লাইডেন বিশ্ববিদ্যালয়ে দুজন বিজ্ঞানী এভাবে ব্যাখ্যা করেছিলেন যে প্লাজমা মেমব্রেন দুইটি স্তর দ্বারা গঠিত এবং স্তর দুটির মধ্যে আছে কি প্রোটিন ও লিপিড। তার পরবর্তীতে দেখা গেছে যে 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েল 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েলি 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং 1940 খ্রিস্টাব্দে স্মিথ, আর 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্মিথ এই প্লাজমা মেমব্রেন গঠন নিয়ে আরও সুন্দরভাবে বলেন যে তা প্রোটিন লিপিডের ত্রিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়েই প্লাজমা মেমব্রেন গঠিত। তার মানে প্রোটিন ও লিপিডের ত্রিস্তর দিয়ে এই প্লাজমা মেমব্রেন গঠিত। তাহলে কি পার্থক্যটা দেখলে তোমরা? প্রথম যে বিজ্ঞানী তিনি ছিলেন লাইডেন বিশ্ববিদ্যালয়ের দুজন বিজ্ঞানী 1926 খ্রিস্টাব্দে বললেন যে গর্টার ও গ্রেন্ডেল বললেন যে প্লাজমা মেমব্রেন প্রোটিন ও লিপিড নামক দুইটি স্তর দ্বারা গঠিত। কিন্তু পরবর্তীতে 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্মিথ তারা বললেন যে না, প্লাজমা মেমব্রেন আসলে প্রোটিন লিপিডের ত্রিস্তর দিয়ে গঠিত। তাহলে এটা আবিষ্কার তখনও থেমে থাকেনি,
পরবর্তীতে 1943 খ্রিস্টাব্দে 1943 খ্রিস্টাব্দে আরও কিছু বিজ্ঞানী আছেন, আবারও সেই ড্যানিয়েলি ও ড্যাপসন প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে ড্যানিয়েলি আবারও বললেন ড্যানিয়েলি ও ড্যাপসন। হ্যাঁ, তাহলে 1943 খ্রিস্টাব্দে ড্যানিয়েলি ও ড্যাপসন নামক দুজন বিজ্ঞানী পরবর্তীতে কী করলেন, প্রোটিন ও লিপিডের স্তরটাকে বললেন যে বললেন প্লাজমা মেমব্রেন দুটি লিপিড ফ্যাট অণুর স্তর এবং একে ঘিরে দুটি প্রোটিন অণুর স্তরের কথা ব্যাখ্যা করেন। তার মানে বুঝতে পেরেছ, বললেন যে না, প্লাজমা মেমব্রেন আসলে দুইটি প্রোটিন স্তর, তাকে ঘিরে আবার দুটি লিপিড স্তর নিয়েই প্লাজমা মেমব্রেন গঠিত। তার মানে এটা আরও স্পষ্ট হচ্ছে যে পরবর্তীতে 1943 খ্রিস্টাব্দে ড্যানিয়েলি ও ড্যাপসন দুজন বিজ্ঞানী একমত হলেন যে প্লাজমা মেমব্রেন গঠনে দুটি প্রোটিন আবরণ পরপরই আবার তার সাথে দুটি লিপিড আবরণ মিলে প্লাজমা মেমব্রেন গঠিত হয়েছে। এইভাবে এরপরে যেটা হলো 1959 খ্রিস্টাব্দে, এরপর 1959 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্টসন প্রোটিন লিপিড প্রোটিন এভাবে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী। এরপরে আবার বিজ্ঞানী রবার্টসন বলেন যে এটি হচ্ছে প্রোটিন লিপিড তারপরে প্রোটিন, অর্থাৎ প্রোটিন লিপিড ও প্রোটিন দ্বারা এই প্লাজমা মেমব্রেন গঠিত। তার মানে প্রোটিন, তিনি বললেন যে প্রোটিন, তারপরে হচ্ছে লিপিড, এরপরে আবার প্রোটিন এইভাবে বিন্যস্ত হয়ে প্লাজমা মেমব্রেন গঠিত হয়েছে। তাহলে কি আসলো, 1959 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্টসন এটাকে এভাবে ব্যাখ্যা করেন যে প্রোটিন লিপিড ও প্রোটিন, অর্থাৎ এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে মনে রাখার জন্য PLP, অর্থাৎ P দিয়ে প্রোটিন, L দিয়ে হচ্ছে লিপিড, P দিয়ে প্রোটিন। তাহলে PLP অণু স্তর দিয়ে গঠিত যে ত্রিস্তর পর্দা সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে আমি লাস্ট কথাটা আবার আসছি, 1959 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্টসন বলেন যে প্লাজমা মেমব্রেন আসলে প্রোটিন লিপিড প্রোটিন এইভাবে ত্রিস্তর দ্বারা প্লাজমা মেমব্রেন গঠিত। সংক্ষেপে আমরা মনে রাখতে পারি PLP। তো শিক্ষার্থীরা পরবর্তীতে এরপরে 1972 খ্রিস্টাব্দে, এইটা হচ্ছে 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিনগার ও নিকলসন প্লাজমা মেমব্রেন সংক্রান্ত একটি ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব দেন। বিজ্ঞানী সিনগার ও নিকলসন 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিনগার ও নিকলসন বলেন যে বিজ্ঞানী 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিনগার ও নিকলসন বলেন যে প্লাজমা মেমব্রেনটি আসলে এটা একটি ফ্লুইড মোজাইক মডেল বলে তিনি ব্যাখ্যা করেন এটি, এবং বলেন যে এটা ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, বিজ্ঞানী সিনগার নিকলসনের মতে তোমরা এভাবে লিখতে পারো, বিজ্ঞানী সিনগার ও নিকলসনের মতে প্লাজমা মেমব্রেন হচ্ছে মেমব্রেনের গঠনটি ফ্লুইড মোজাইক মডেল নামে তিনি ব্যাখ্যা দেন। ফ্লুইড মোজাইক মডেল নামে ব্যাখ্যা দেন। আচ্ছা শিক্ষার্থীরা ব্যাখ্যা দেন। এখন এইটাই হচ্ছে যে সিনগার ও নিকলসনের মতে যে প্লাজমা মেমব্রেন গঠনটি ফ্লুইড মোজাইক মডেল ওনারা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটাই হচ্ছে আধুনিকতম মডেল, এবং এখনও পর্যন্ত এটা সর্বজন গ্রাহ্য মডেল হিসাবে পরিণতি আছে এখনও পর্যন্ত। তো আমার কথা হচ্ছে, দেখো ফ্লুইড মোজাইক মডেলটা মানে কি? ফ্লুইড হচ্ছে লিকুইড, আর মডেল মোজাইক মানে কারুকাজ।
তার মানে বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেল নামে যে পরিচিত বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন যখন প্লাজমা মেমব্রেনের গঠনটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলেন, তখন দেখলেন যে এটার এর মধ্যে মানে পানি, একটা লিকুইড কোনো বস্তু দিয়ে যদি মানে মোজাইকের মতো করে কোনো একটা অঙ্কন করা হয়, তাহলে যেরকম দেখাবে প্লাজমা মেমব্রেনের গঠনটা ঠিক সেরকম দেখাচ্ছে। তাই তিনি এটাকে নাম দিয়েছেন যে অর্থাৎ লিকুইড বস্তু দিয়ে কোনো একটা কারুকাজ সমন্বিত কোনো একটা কিছু অঙ্কন করলে যেরকম সুন্দর দেখায় সেরকম দেখাচ্ছিল বলেই বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এই প্লাজমা মেমব্রেনের গঠনের কে বলেছেন যে এটি ফ্লুইড মোজাইক মডেল বললেই এটা ঠিক হবে। এবং সেটি বর্তমান পর্যন্ত এটা এখনও পর্যন্ত আধুনিকতম মডেল এবং সর্বজন গ্রাহ্য মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে এখনও পর্যন্ত। তো শিক্ষার্থীরা, আমি সেই ফ্লুইড মোজাইক মডেলটি সম্পর্কে এখন বর্ণনা করব। তো শিক্ষার্থীরা, আমি এখন ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেনের গঠনের চিত্রটা অঙ্কন করব, তারপর তার ব্যাখ্যা দেব। তোমরা আমার সাথে এখন চিত্র অঙ্কন করবে। আর আমি যা লিখেছি সেগুলো এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোন সালে কে ফ্লুইড মোজাইক মডেলের সর্বাধুনিক মডেলটি কোন বিজ্ঞানী কত সালে বর্ণনা করেছে। তাহলে তোমরা বলবে 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এটি সর্বাধুনিক মডেলটির প্রস্তাব দিয়েছেন। তাহলে এইগুলা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। প্লাজমা মেমব্রেনের গঠনটি কোন কোন উপাদান নিয়ে গঠিত, বলবে প্রোটিন, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, 3 স্তর বিশিষ্ট। এগুলো হচ্ছে এমসিকিউ। শিক্ষার্থীরা, আমি পড়ানোর সময় তোমরা এগুলো লিখে রাখবে, কারণ এখানে এমসিকিউ আসে। আবার আমি কিছুক্ষণ পরে আরও কিছু প্রশ্ন করবো, সেটা হবে জ্ঞানমূলক, অনুধাবনও থাকবে। তারপরে আমি যেটা চিত্র এঁকে ব্যাখ্যা করব সেটা হচ্ছে বর্ণনামূলক 3 ও 4-এর জন্য। তো শিক্ষার্থীরা, আমি কি এখন মুছতে পারি? তোমরা আমাকে একটু অবগত করো। আমি এখন মুছে ফেলবো, আর লেখাটা যদি স্পষ্ট থাকে তাহলে আমাকে জানাও, আর তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। আমি বোর্ড এখন মুছে আমার মানে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে মূল বিষয়টিতে এখন আমি যাব। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কি তোমরা বুঝতে পারছো? আমার লেখাটা কি স্পষ্ট? তোমরা কি দেখতে পাচ্ছ? লেখাটা শেষ করেছো লেখা শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি ভাবলাম যে হ্যাং হয়ে গেল কিনা। হ্যাঁ, ঠিক আছে, লেখা শেষ। হ্যাঁ, লেক্সি মিস বললে হবে না, তাড়াতাড়ি লেখা শেষ করো। লেক্সি মিস বললে আমার লেট হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা দ্রুত লিখে ফেলো, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দ্রুত লেখা শেষ করে আমাকে জানাও, আমি মুছে ফেলি। পরে আবার তোমরা বলো ম্যাডাম মুছে ফেলছেন, আমি তুলতে পারিনি। দ্রুত দ্রুত শিক্ষার্থীরা, তোমরা আমাকে জানাও তোমাদের লেখা শেষ, আমি মুছে ফেলব। লেখা শেষ? আচ্ছা, আমি কিন্তু মুছে ফেলছি। তো শিক্ষার্থীরা, এখন আমি যেটা অঙ্কন করব সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের দৈহিক গঠন চিত্র। প্লাজমা মেমব্রেনের ভৌত গঠনের চিত্রটা আমি এখন অঙ্কন করব। তো প্লাজমা মেমব্রেনের চিত্রটা তোমাদের বইয়ে যেভাবে আছে সেইভাবে যদি তোমরা চিত্র অঙ্কন করতে যাও, তাহলে কিন্তু দেখা যায় যে তোমরা এটাকে গোলমাল বাঁধিয়ে ফেলো, অর্থাৎ বুঝতে পারো না যে কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে। আমি এখন যেই পদ্ধতিতে চিত্র অঙ্কন করব, চিত্রটা অঙ্কন করবো, তোমরা আমার সাথে সাথে সেভাবে চিত্র অঙ্কন করতে থাকবে এবং পরবর্তীতে সেটা প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা দেখো, এটা দ্বিস্তরের হিসাবে আমি প্রথমে লিপিড স্তরটা অঙ্কন করছি। লিপিড স্তর তোমরা এভাবে বেশি বড় আকার দরকার নেই, গোল গোল 16টা গোল গোল পাশাপাশি দিয়ে যাও। এভাবে আমি আরেকটু নিচে আঁকাচ্ছি তোমাদের সুবিধার জন্য। শিক্ষার্থীরা খুব দ্রুত আঁকাবে, আমি কিন্তু আমার সাথে সাথে চিত্র অঙ্কন করবে। দেখো এইভাবে 16টা মানে সর্বনিম্ন 16টা মতো দিয়ে যাও গোল্লা, একটার সাথে একটা লাগাই। 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15, আমি এই পাশে একটা দিয়ে দিলাম 16। আমি কি করেছি, এটা কিন্তু লিপিড স্তর আঁকছি। আমি লিপিড স্তরে আমরা আরেকটা স্তর নিচে এঁকে নিব।
তো লিপিড স্তর একইভাবে আমরা আরেকটা স্তর রাখতে পারি। 16টাই আঁকো। 2 3 4 5 6 8 9 10 14 15 16। আমার মনে হচ্ছে যে এখানকারটা মধ্যে হয় একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 16টা চিত্র আঁকার পরে এখন তোমরা যেটা করবে আমার সাথে সাথে দেখো শিক্ষার্থীরা আমি কি করছি, দেখো এইভাবে করে এটা এইভাবে করে উপরের গোলের সাথে নিচেটাকে লেগে দাও, এইভাবে করে উপর থেকে এনে নিচে মিশিয়ে দাও, দ্রুত করো। একটা গোলার সাথে পরের গোলাটার সাথে, পরের বলের সাথে এটা মিলিয়ে দাও, উপরের বলটার সাথে নিচের বলটার সাথে এভাবে মিলিয়ে দাও। কারণ আমাদের চিত্রটা আঁকতে হয় কি দিয়ে, পেন্সিল দিয়ে। অতএব আমরা কৌশল অবলম্বন করব। যেহেতু আমাদের মোছার সিস্টেম আছে, তাহলে আমরা দ্রুত যেই পদ্ধতিতে আঁকলে চিত্রটা অল্প সময়ের মধ্যে আমরা এঁকে ফেলতে পারি, আমরা সেই কাজটাই করব। আমি যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে একটা কৌশল, তোমরা এর চেয়েও ভালো কৌশল হয়তো প্র্যাকটিস করলে পেয়ে যেতে পারো। এটা হচ্ছে আমার কৌশল। তো শিক্ষার্থীরা তোমরা এই গোলার এই বলগুলাকে খুব সুন্দর করে মিশিয়ে দাও। একটা বলের থেকে শুরু করো, আরেকটা বলে গিয়ে মিলিয়ে দাও খুব দ্রুত, এইভাবে করে একটু আঁকা বাঁকা করে, এবং কাছাকাছি, খুব দ্রুত নিতে পারবে না, খুব কাছাকাছি খুব তাড়াতাড়ি করো। কারণ একটা চিত্রের পিছনে যদি বেশি সময় নষ্ট করো তাহলে অন্য প্রশ্ন আনসার করে আসতে পারবে না, ফুল আনসার করতে পারবে না। তাই এইভাবে করো, এভাবে করে চিত্রটা শেষ করে দাও এভাবে এঁকে, ঠিক আছে? তাহলে এই বলগুলা, হ্যাঁ। এখন আমরা কি করব, এইবার আমরা যে কাজটা করব, তোমাদের যে রাবার আছে সেই রাবারটা দিয়ে এখন এই চিত্রটার মাঝখান দিয়ে একটা মোছা দিয়ে দাও। দেখো সেক্ষেত্রে একদম লেভেল ধরে দেখো কিভাবে মোছা দিয়েছে, দেখো একটা এইভাবে মাঝখান দিয়ে একটা মোছা দিয়ে দাও, তাহলে তোমাদের সময়টা বেঁচে গেল। এইভাবে মাঝখান থেকে একটা মোছা দিয়ে দাও। তার রাবার দিয়ে কি করলে মাঝখানে দেবে একটা মোছা দিয়ে দেবে। মুছে গিয়ে এইবার যেটা করবে তোমরা, এখানে প্রোটিন, 3 ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে একদম উপরের লেভেলে লেগে থাকবে, এই একটা হচ্ছে একটা প্রোটিন, এইভাবে একটা প্রোটিন আঁকো। আরেকটা প্রোটিন আঁকো, সেটা হচ্ছে একদম 2টা স্তরে, লিপিডের 2টা স্তরকে নিয়ে অবস্থান করবে। আমরা আরেকটা প্রোটিন আঁকলাম, সেটা লিপিডের 2টা স্তরকে নিয়ে সে অবস্থান করবে। এবার আমরা মাঝখানের এগুলো মুছে দিই। আমাদের ভিতরে যে অংশগুলো ছিল সেটা আমরা এবার রাবার দিয়ে মুছে দিই, আর লিপিডের স্তরটাকে ঠিক রাখি। তাহলে এটা হচ্ছে আন্তঃঝিলীয় প্রোটিন। আমরা আন্তঃঝিলীয় প্রোটিনটা সবচেয়ে বড় আকার, লিপিডের 2টা স্তরকে নিয়ে সেই ঝিল্লি অবস্থান করবে, আমরা সেই স্তরটাকে এঁকে দিলাম। আরেকটা হচ্ছে উপরের স্তর থেকে এসে মাঝামাঝি পর্যন্ত অবস্থান করবে, এই হচ্ছে আরেকটা লিপিড। তো শিক্ষার্থীরা এই আঁকার পরে এই বলগুলার ভিতরে, বড় বৃহৎ বলগুলার ভিতরে যে অংশটা ছিল সেটা আমরা মুছে দিতে পারি। এই দেখেছো, এইভাবে আমরা কৌশলী চিত্রটা আঁকাবো, সময় কম কিন্তু নিখুঁত হবে। তারপরে এবার আমরা কি করতে পারি, এইবার আমরা কোলেস্টেরল থাকে, এইগুলো প্রত্যেকটার ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। আমরা এইখান থেকে যে কোনো একটা মুছে দিয়ে এইভাবে আমরা কোলেস্টেরলটা এঁকে দিতে পারি। কোলেস্টেরলটা এইভাবে সর্বনিম্ন 2টাই এঁকে দাও, একাধিক কোলেস্টেরল থাকে তো আমাদের সময় নষ্ট হবে, তাই আমরা এত বেশি না আঁকলেও চলবে। তাই আমরা এখানে একটা এঁকে দিই, এই পাশে আরেকটা কোলেস্টেরল এঁকে দিই। শিক্ষার্থীরা আমার সাথে সাথে আঁকো, বাসায় আবার বারবার প্র্যাকটিস করবে, এটা হচ্ছে কৌশল। এই কৌশলে চিত্র আঁকলে সময় বাঁচবে বা ফুল মার্কসও পাবে, সময়টা বেঁচে যাবে। আর তোমরা যদি চেষ্টা করো তার চেয়েও ভালো কৌশল হয়তো তোমরা পারবে। তো এটা হচ্ছে আমার কৌশল। তো ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এই অংশটাতে একটু চিহ্নটা দিয়ে দাও, ডট 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 করে দিয়ে দাও, আর বাকি অংশগুলোর মধ্যে আমরা এরকম করে একটু প্রিন্ট দিয়ে ফেলতে পারি, এইভাবে প্রিন্ট করে দিতে পারি। শিক্ষার্থীরা তাড়াতাড়ি করো, আমি কিন্তু বর্ণনায় যাব এখন। আর এই পাশে এই অংশটাতে আমরা এভাবে করে 2টা চিহ্ন দিয়ে দাও, এইভাবে করে 2টা চিহ্ন দিয়ে দাও, এই চিহ্নগুলো দিয়ে দাও, চিহ্নগুলো দিয়ে দাও। আর আর এই পাশে এভাবে 2 রকমের চিহ্ন রাখো। তো শিক্ষার্থীরা এখন আমরা এটার নামগুলো এন্ট্রি করব, যে কোনটাকে কী বলা হয় আমরা সেগুলাকে এন্ট্রি করে দিব।
আর তোমরা অবশ্যই জানো যে উপরের এই লিপিড, এটা হচ্ছে এই দুটা স্তর মিলে হচ্ছে লিপিড বাই লেয়ার, দ্বিস্তরী ফসফোলিপিড। এটার নাম হচ্ছে দ্বিস্তরী ফসফোলিপিড। এটার নাম হচ্ছে দ্বিস্তরী ফসফোলিপিড। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা লিপিডের স্তর আর এই একটা লিপিডের স্তর, এই দুটা স্তরকে একত্রে বলা হয় দ্বিস্তরী ফসফোলিপিড। এখন আমরা প্রোটিনের অংশগুলোকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন, এইটা হচ্ছে কিছুটা অন্তরে অবস্থান করেছে, তাই এটার নাম হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। শিক্ষার্থীরা তোমরা সাথে সাথে লিখে নাও, এইটার নাম হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, এটার নাম হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। যেটা তারপরে হচ্ছে আরেকটা হলো এটা আন্তঃঝিল্লীয় প্রোটিন। এইটা দুইটা স্তরকে যেটা অবস্থান করেছে ঘেঁষে, সেটার নাম হচ্ছে আন্তঃঝিল্লীয় প্রোটিন, আন্তঃঝিল্লীয় প্রোটিন। শিক্ষার্থীরা লিখেছ অন্তর্নিহিত প্রোটিন, আন্তঃঝিল্লীয় প্রোটিন, আর এটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন। যেহেতু এটা এক প্রান্তে আছে তাই এটার নাম হচ্ছে প্রান্তীয় প্রোটিন, প্রান্তীয় প্রোটিন। শিক্ষার্থীরা এই লিপিডের উপরে, এই লিপিড স্তরের উপরে আমরা কিছু গ্লাইকোপ্রোটিন দেখতে পাবো। গ্লাইকোপ্রোটিনটা তোমরা এইভাবে আঁকতে পারো, ষড়ভুজ আকৃতি, খুব দ্রুত ষড়ভুজ, তোমরা তো একে শিখেছো, এইভাবে তোমরা ষড়ভুজ আকৃতি করে নাও, দ্রুত করে নাও। এইভাবে ষড়ভুজ আকৃতির কিছু অংশ এঁকে নাও, এইভাবে ষড়ভুজ আকৃতি এঁকে নাও। হ্যাঁ, তারপরে এই পাশ থেকে আরও আঁকতে পারো, অসংখ্য বড় করা যায়, তবে আমাদের এত সময় নষ্ট করার দরকার নেই, এভাবে আঁকলেই হবে। আবার আমরা দেখতে পাবো যে প্রোটিনের উপরেও কখনো এভাবে থাকবে, প্রোটিনের উপরেও গ্লাইকোলিপিড, এটা হচ্ছে গ্লাইকোলিপিড আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এইভাবে ষড়ভুজ আকৃতি এখানেও আমরা আঁকতে পারি। শিক্ষার্থীরা ষড়ভুজ আকৃতির এটা এঁকে নাও, এইভাবে এঁকে নাও। হ্যাঁ, 6টা ভুজ হবে, 6টা ভুজ, ভুল করবে না কিন্তু, এটা 6টা ভুজ অর্থাৎ ষড়ভুজ আকৃতি। এরপরে আমরা এভাবে করে এভাবে আঁকতে পারি। তাহলে যেটা লিপিডের উপর অবস্থান করছে তার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে এটা আমরা নাম লিখে দিই, এটা হচ্ছে গ্লাইকোলিপিড। আর যেটা প্রোটিনের উপর অবস্থান করেছে সেটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো শিক্ষার্থীরা, আর তোমরা তো অবশ্যই অবগত আছে যে এটা কি কোলেস্টেরল। তাহলে আমরা লিখে দিই কোলেস্টেরল, এটা হচ্ছে কোলেস্টেরল। তো শিক্ষার্থীরা, আর তোমরা 7 থেকে 10 ম্যানোমিটার, এটার হচ্ছে 7 থেকে 10 ম্যানোমিটার আমরা এখানে লিখতে পারি। এই অংশটা হচ্ছে 7 থেকে 10 ম্যানোমিটার, এটার হচ্ছে 7 থেকে 10 ন্যানোমিটার, 7 থেকে 10 ন্যানোমিটার। তো শিক্ষার্থীরা, এখন আমি চিত্রটার নাম তোমরা লিখে দাও। চিত্রটা হচ্ছে কি, চিত্রটার নাম লিখে দাও যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গঠন। বিজ্ঞানী ফ্লুইড যে ব্যাখ্যাটা দিয়েছেন, আধুনিক ব্যাখ্যা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গঠন। তো শিক্ষার্থীরা, ছবির চিত্রটা যদি আঁকা শেষ করতে পারো তাহলে আমি বর্ণনা যাব। শিক্ষার্থীরা, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ? দেখো, যদি টেকনিক জানা না থাকে তাহলে 100 বার মুছবে, সময় নষ্ট হবে, পেজটা বিশ্রী হয়ে যাবে। কিন্তু টেকনিক জানা থাকলে দ্রুত আঁকা যায়। আর চিত্র এঁকে যদি লেবেলিং করা যায় তা দেখে বর্ণনা 50% করা যায়। তাহলে তোমরা দ্রুত চিত্রটা অঙ্কন করো আর আমি
এটা দেখে ব্যাখ্যা করে যাচ্ছি। আমাদের সময় কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হয়। তোমরা যদি স্লোভাবে চিত্র অঙ্কন করো তাহলে কিন্তু আমি শেষ করতে পারি না, আর শেষ করতে গেলে অনেক অতিরিক্ত সময় চলে যায়। তাই তোমরা দ্রুত আঁকাবে, আমার সাথে সাথে আঁকাবে। তো শিক্ষার্থীরা, বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসনের বর্ণনা অনুযায়ী প্লাজমা মেমব্রেন কী দ্বারা গঠিত ছিল? ফসফোলিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। তো শিক্ষার্থীরা, এখন যদি আমরা প্রত্যেকটা অংশের বর্ণনা দেই তাহলে এই যে প্লাজমা মেমব্রেনকে আমরা প্রধান 4টি অংশে বর্ণনার সুবিধার জন্য 4টি অংশে বিভক্ত করতে পারি। তাহলে 4টি অংশ কী কী? একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, দ্বিস্তরী যে ফসফোলিপিড আছে এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন আবার 3 রকমের, এই 3টা মেমব্রেন প্রোটিন, অর্থাৎ অন্তর্নিহিত প্রোটিন, আন্তঃঝিল্লীয় প্রোটিন, প্রান্তীয় প্রোটিন। তাহলে আমরা বর্ণনা করতে পারি মেমব্রেন প্রোটিন। এছাড়া আমরা বলতে পারি আরেকটা হচ্ছে এই হলো প্রোটিন। তারপরে গ্লাইকোক্যালিক্স, অর্থাৎ গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এই দুটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একত্রে মিলিত হয়ে হয় গ্লাইকোক্যালিক্স। তারপর হচ্ছে আমরা আরেকটা বর্ণনা করব, সেটা হচ্ছে কোলেস্টেরল। এই 4টা অংশের যদি আমরা এই চিত্র থেকে বর্ণনা করতে পারি তাহলে আমার প্লাজমা মেমব্রেনের গঠন বর্ণনা সম্পন্ন হবে। তাহলে আমরা এখানে 4টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কী কী এখানে, একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন, তারপরে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, আর আছে কোলেস্টেরল। তো শিক্ষার্থীরা, আমি এখন ফসফোলিপিড বাইলেয়ার স্তরটা নিয়ে বর্ণনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে লিপিডের এখানে 2টা স্তর আছে, লিপিডের 2টা স্তর আছে। তো এখন যে 2 স্তরে ফসফোলিপিড 2টা স্তরেই বিন্যস্ত থাকে। ফসফোলিপিড এই উপরের স্তরে, এটা হচ্ছে নিচের স্তর, তাহলে 2টা স্তরে ফসফোলিপিডটা বিন্যস্ত থাকে। আর প্রত্যেকটা স্তরের ফসফোলিপিড অণুগুলো 2 প্রান্ত বিশিষ্ট হয়। প্রতিটা স্তরে, এই একটা উপরের স্তর, এখানে ফসফোলিপিডটা 2টি প্রান্ত বিশিষ্ট হয়। আবার নিচে যে ফসফোলিপিডের স্তর আছে সেটাও 2টি প্রান্ত বিশিষ্ট হয়। একটা হচ্ছে প্রান্ত বিশিষ্টর মধ্যে একটি প্রান্তকে বলা হয় পানিগ্রাহী মস্তক বা হাইড্রোফিলিক হেড। পানিগ্রাহী মস্তক, এটি হচ্ছে পানিগ্রাহী মস্তক বা হাইড্রোফিলিক হেড। পানিগ্রাহী মস্তক বা হাইড্রোফিলিক হেড। আর যেটা এরকম সুতার মতো দেখা যাচ্ছে সেটা নাম কি বলবো আমরা? সেটা হচ্ছে, অন্য প্রান্তটা হচ্ছে পানি বিদেশী লেজ বা হাইড্রোফোবিক টেল। হাইড্রোফোবিক টেল বা পানি বিদেশী লেজ। শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পেলাম? ফসফোলিপিডকে 2টা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে মস্তক, যেটা পানিগ্রাহী মস্তক, যাকে বলা হয় হাইড্রোফিলিক হেড। আরেকটা হচ্ছে পানি বিদেশী, মানে পানিটা গ্রহণ করে না, পানি বিদেশী লেজ, যাকে বলা হয় হাইড্রোফোবিক টেল। এই হচ্ছে, এখন এই ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি কোলেস্টেরল বিদ্যমান। এই ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে এই কোলেস্টেরলগুলো বিদ্যমান থাকে। এইটুকু দিলেই তোমরা মোটামুটি ফসফোলিপিড বাইলেয়ারের বর্ণনা দিতে পারলে। তারপরে যদি আমরা আসি মেমব্রেন প্রোটিন। শিক্ষার্থীরা, মেমব্রেন প্রোটিনগুলো হচ্ছে 3 রকমের। এইখানে আমরা 3 ধরনের মেমব্রেন প্রোটিন দেখতে পাচ্ছি। এই মেমব্রেন প্রোটিনগুলো ফসফোলিপিড ও কোলেস্টেরল অণুর মধ্যে ভাসমান থাকে। এই মেমব্রেন প্রোটিনগুলো, তার মানে দেখতেই পাচ্ছ, এই হলো ফসফোলিপিড আর ফাঁকে ফাঁকে আছে কোলেস্টেরল। এগুলোর ভিতরে এই মেমব্রেন প্রোটিনগুলো ভাসমান ও বিক্ষিপ্ত অবস্থায় থাকে। হ্যাঁ, এখন এইগুলা কিভাবে থাকে? স্থিত আকারে থাকে, আর অনেকগুলো প্রোটিনগুলো ভাসমান আর স্থিত আকারে অবস্থান করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো স্থিত আকার আর ভাসমান বিক্ষিপ্ত আকারে বিন্যস্ত থাকে। তো শিক্ষার্থীরা, আমরা এই যে বিন্যাসের ভিত্তিতে, যেহেতু এগুলো স্থিত আকার এবং ভাসমান অবস্থায় অনিয়তভাবে বিন্যস্ত থাকে, তাই বিন্যস্তর উপর ভিত্তি করে প্রোটিনটাকে আমরা 3 ধরনের প্রোটিন দেখতে পাই। তো একটা হচ্ছে
অন্ত একটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন, অর্থাৎ লিপিডের এক প্রান্তে এই প্রোটিনটা অবস্থান করছে। তাহলে প্রান্তীয় প্রোটিন হচ্ছে বা পেরিফেরাল প্রোটিন, এগুলো ফসফোলিপিড স্তরের বাহিরে অথবা অন্তঃতল সংলগ্ন প্রোটিন। তাহলে ফসফোলিপিডের বাহিরে বা অন্তঃতল সংলগ্ন যে প্রোটিনটা আমরা দেখতে পাই তার নামই হচ্ছে প্রান্তীয় প্রোটিন, অথবা এটাকে আমরা আরেকটা বলতে পারি কি পেরিফেরাল প্রোটিন। এরপরে আছে অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন এগুলো ফসফোলিপিডের তোমার সেটা হচ্ছে ফসফোলিপিড স্তরে আংশিক আর কি অবস্থা থাকে, আংশিক অথবা সম্পূর্ণ প্রবিষ্ট থাকতে পারে। এই যে লিপিডটা সেটা ফসফোলিপিডের আংশিক অথবা আরও ভিতরে এটা অবস্থান করতে পারে। এই প্রোটিনটার নামই হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। শিক্ষার্থীরা, অন্তর্নিহিত প্রোটিনের পরে আমরা যা দেখতে পারবো সেটা হচ্ছে আন্তঃঝিল্লীয় প্রোটিন। সবচেয়ে বড় প্রোটিনটা হচ্ছে আন্তঃঝিল্লীয় প্রোটিন, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিড এর দুটা স্তরকেই মধ্যে এটা অবস্থান করেছে। ফসফোলিপিডের উপর স্তর এবং সেটা ফসফোলিপিডের নিম্নের স্তর, দুটা স্তরকেই মধ্যে যে বিরাজমান যে প্রোটিনটা সেটাই হচ্ছে নাম হচ্ছে আন্তঃঝিল্লীয় প্রোটিন। তো শিক্ষার্থীরা, ফসফোলিপিডের এই অণুগুলো সব সময় সচল থাকে। এই যে ফসফোলিপিডের যে অণুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব সময় সচল থাকবে এবং নিজের স্থানে থেকে নিজ স্থানে অবস্থান করে এরা কাঁপে এবং পরস্পরের সাথে ঠুকাঠুকি করে এবং লাফিয়ে ওঠে। তাহলে এরা সব সময় সচল থাকবে, নিজ স্থানে অবস্থান করে পরস্পরের সাথে ঠুকাঠুকি করে, কখনো কখনো লাফিয়ে ওঠে। এবং লাফিয়ে ওঠার সময় যখন এটা লাফিয়ে যখন উপরে উঠে যায়, পাশাপাশি দুইটার মধ্যে ঠুকাঠুকিতে যখন ফসফোলিপিডের দুইটা অণু যখন লাফিয়ে উপরে ওঠে, তখন আবার যখন নিচে নেমে আসে তখন কিন্তু তারা নিজের স্থানে আবার এসে বসতে পারে না, তারা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ একটা এই পাশাপাশি দুইটি অণু যখন ঠুকোঠুকি করে লাফিয়ে উঠে, তখন উপরে উঠে যখন আবার নিচে ব্যাক করে তখন স্থান পরিবর্তন করে, অর্থাৎ বাঁ পাশেটা ডান পাশে চলে আসে, ডান পাশেটা বাঁ পাশে চলে আসে। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো তখন এই তরল পদার্থের মতো দেখায়। তখন এই যে দৃশ্যটা দেখায় যে ঠুকোঠুকি করে উপরে লাফিয়ে ওঠে এবং আবার নিচে নেমে আসলে স্থান পরিবর্তন করছে, তখন এই অবস্থাটাকে দেখতে একদম ফ্লুইড লিকুইড দেখায়, লিকুইডের মতো দেখায়। তো তখন এটা স্থান পরিবর্তন, তখন এই ঝিল্লিটাকে তরল পদার্থের মতো মনে হয়, আর সেই থেকেই নাম হয়েছে ফ্লুইড। তো শিক্ষার্থীরা, ঝিল্লিটাকে পৃষ্ঠতল থেকে যদি আমরা দেখি তাহলে প্রোটিন অণুগুলোকে এইটার যদি পৃষ্ঠতল থেকে যদি এই ঝিল্লিটাকে আমরা দেখি তাহলে এই যে প্রোটিন অণুগুলো আছে তাকে মোজাইকের মতো দেখায়, অর্থাৎ কারুকাজ মোজাইকের মতো মনে হয়। তাই এটার নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। শিক্ষার্থীরা, তোমরা ক্লিয়ার? হ্যাঁ, আমি কি বলেছি, লিপিডের অণুগুলো সবসময় সচল থাকে এবং পাশাপাশি থেকে একটি অণু আরেকটি অণুর সাথে ঠুকোঠুকি করে এবং কখনো কখনো এরা পরস্পরে লাফিয়ে উপরে উঠে যায়। কিন্তু উপরে উঠে যখন আবার ব্যাক করে তখন নিজের স্থানে তারা এসে পড়তে পারে না, তারা স্থান পরিবর্তন করে, অর্থাৎ ডান পাশেটা বাঁ পাশে চলে যায়, বাঁ পাশেটা ডান পাশে চলে যায়। সেই অবস্থাটা দেখতে মনে হয় যেন একটা লিকুইড একটা বস্তু, তাই এটার নাম ফ্লুইড মানে হচ্ছে লিকুইড। আর প্রোটিন অণুগুলাকে যদি বহিঃপৃষ্ঠ থেকে প্রোটিন অণুগুলাকে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে কি একদম মোজাইকের মতো কারুকাজ করা অঙ্কিত এক ধরনের অণু দেখা যাচ্ছে। তাহলে সেটা থেকে নাম দেওয়া হয়েছে মোজাইক। তাহলে হলো কি ফ্লুইড মোজাইক। শিক্ষার্থীরা, তোমরা ক্লিয়ার? তো ফ্লুইড মোজাইক মডেল। তো যাই হোক, এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল, যা অত্যাধুনিক, এখনও পর্যন্ত এটি সর্বজন স্বীকৃত মডেল হিসাবে আমাদের পরিচিত, আধুনিকতম মডেল এবং এখনও পর্যন্ত সর্বজন স্বীকৃত মডেল হিসাবে এটি ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত আছে। তো শিক্ষার্থীরা, এইবার আমি আসছি গ্লাইকোক্যালিক্স নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রোটিনের উপর আমরা ষড়ভুজ আকৃতির কিছু অংশ দেখতে পাচ্ছি। অনেক ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত থাকে। এই যে ষড়ভুজ আকৃতির যে অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো অনেক ফসফেটের সাথে
আমরা দেখতে পাই যে কার্বোহাইড্রেট অণুগুলো যুক্ত থাকে, অনেক ফসফোলিপিড অণুর সঙ্গে এই কার্বোহাইড্রেটগুলো যুক্ত থাকে। যখন ফসফেটের সাথে কার্বোহাইড্রেট অণুগুলো যুক্ত থাকে তখন তার নাম হলো গ্লাইকোলিপিড। আবার কখনো আমরা দেখতে পাই, কখনো আমরা দেখতে পাবো যে এইটা অধিকাংশ প্রোটিনের ক্ষেত্রে দেখতে পাবো যে প্রোটিনের সাথে এইরকম ষড়ভুজ আকৃতির কতগুলো কার্বোহাইড্রেট অণু যুক্ত আছে। তো তখন এর নাম হবে গ্লাইকোপ্রোটিন। শিক্ষার্থীরা, এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে তখন একত্রে বলা যায় গ্লাইকোক্যালিক্স। তো শিক্ষার্থীরা, পরীক্ষাতে আসে, তোমাদের জ্ঞানমূলক হিসেবে প্রশ্নতে আসে যে গ্লাইকোক্যালিক্স কী। শিক্ষার্থীরা, গ্লাইকোক্যালিক্স কী তোমরা বুঝতে পেরেছো? গ্লাইকোক্যালিক্স কী বললে তোমরা অবশ্যই বলতে পারবে যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলে। তো শিক্ষার্থীরা, কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো কিন্তু সব সময় ঝিল্লির বহিতলেই অবস্থান করে। তোমরা সব সময় মনে রাখবে কার্বোহাইড্রেট ঝিল্লিগুলো সবসময় মনে রাখবে যে কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সব সময় এগুলা কোথায় অবস্থান করবে? অবশ্যই বহিতলে, অবশ্যই ঝিল্লির এই যে প্লাজমা ঝিল্লির সেগুলা বহিতলে এরা অবস্থান করবে, কখনোই ভিতরে এরা অবস্থান করবে না। তো শিক্ষার্থীরা, আমি 3টি অংশে বর্ণনা দিয়েছি, এখন থাকলো আরেকটি, সেটা হচ্ছে কোলেস্টেরল। তো শিক্ষার্থীরা, এখন আমি আসছি কোলেস্টেরলটা নিয়ে। কোলেস্টেরলটা হচ্ছে কি শিক্ষার্থীরা? এটি এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। কোলেস্টেরলটা হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ, অর্থাৎ লিপিড দিয়ে তৈরি। তাহলে কোলেস্টেরলটা হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। তো শিক্ষার্থীরা, কোলেস্টেরল এক ধরনের লিপিড জাতীয় পদার্থ, আর এগুলোকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? এগুলো আমরা ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে এদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে উদ্ভিদ কোষেও কোলেস্টেরল থাকে, প্রাণী কোষেও কোলেস্টেরল থাকে। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে প্রাণী কোষে কোলেস্টেরলের সংখ্যা অনেক বেশি উদ্ভিদ কোষের তুলনায়। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমার প্লাজমা কোষের প্লাজমা মেমব্রেনের গঠন। আমি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, 4টা অংশের বর্ণনা দিয়ে তোমরা চিত্রটা সুন্দর করে এঁকে দিলে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। তো এখন অনেক সময় তোমাদের সৃজনশীলে আসে যে প্লাজমা ঝিল্লি কোষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে কী ভূমিকা রাখে, অর্থাৎ বুঝতেই পেরেছ প্লাজমা ঝিল্লির কী গুরুত্ব। অবশ্যই আমাদের জানতে হবে এত সুন্দর যে ফ্লুইড মোজাইক মডেলটি সৃষ্টিকর্তা দিয়েছেন কোষের ক্ষেত্রে, সেটা আমাদের কোষের ক্ষেত্রে আমাদের জীবনের ক্ষেত্রে কী ভূমিকা রাখছে শিক্ষার্থীরা। তাহলে আমরা অবশ্যই প্লাজমা মেমব্রেনের গুরুত্ব দিব এবার। তো আমি এখন লিখছি প্লাজমা মেমব্রেনের গুরুত্ব। শিক্ষার্থীরা, তোমরা যারা চিত্রটা এখনও আঁকতে পারোনি দ্রুত এঁকে ফেলো, আর আমি পাশাপাশি প্লাজমা মেমব্রেনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। গুরুত্ব বর্ণনা করো। এটা অনুধাবন ব্যাখ্যামূলক, অর্থাৎ গ অথবা ঘতে আসতে পারে। তো শিক্ষার্থীরা, প্লাজমা মেমব্রেনের গুরুত্ব নিয়ে আমি এখন বর্ণনা করছি। তোমরা চিত্র অঙ্কন করো এবং প্লাজমা মেমব্রেনের গুরুত্বটা সম্ভব হলে লিখে দিতে পারো। তো প্লাজমা মেমব্রেন কোষের ভিতরের সজীব অংশগুলোকে রক্ষা করে। একটা কোষের ভিতর যে সজীব অংশগুলো আছে আমরা কি জানি? কোষের মধ্যে আছে প্লাজমা মেমব্রেন, কোষের ভিতর আছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, তারপর সাইটোপ্লাজম, এই যে অনেক গলগি বডি ইত্যাদি অনেক অঙ্গাণু আছে। এই সমস্ত অঙ্গাণুগুলোকে এই প্লাজমা মেমব্রেন কী করে? ভিতরের সজীব অংশগুলোকে রক্ষা করে। তাছাড়া প্লাজমা মেমব্রেন তো কোষের একটা পর্দা, তাই না? বাহিরের একটা বাইরে থেকে আসলে ভিতরের দিকে একটা পর্দা। তাহলে এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যেহেতু কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো অবস্থান করছে, তার মানে আমরা কি বলতে পারি? প্লাজমা মেমব্রেন কোষের আকৃতি গঠনে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, এছাড়া আমরা কি বলতে পারি যে কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া আছে, তারপর গলগি বডি, নিউক্লিয়াস মেমব্রেন আছে। এই যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তারপরে হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এই অঙ্গাণুগুলো গঠনেও
এই প্লাজমা মেমব্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা এছাড়া আরও অনেক গুরুত্ব আছে, যেমন এনজাইম, কোষের এনজাইম ও অ্যান্টিজেন তৈরিতে এরা বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন প্রভৃতি রাসায়নিক রূপে এরা তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা এই প্লাজমা মেমব্রেন স্নায়ু উদ্দীপনার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা প্লাজমা মেমব্রেন স্নায়ু উদ্দীপনা, কোষের স্নায়ু উদ্দীপনা ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে এই প্লাজমা মেমব্রেন। তাছাড়া কোষের বহি এবং অন্ত মাধ্যমের মধ্যে অবিশ্রবণিক প্রতিবন্ধক রূপেও এরা কাজ করে। শিক্ষার্থীরা এই প্লাজমা মেমব্রেন বাইরের প্রতিকূল অবস্থা থেকে, কোষের বাইরের যে প্রতিকূল অবস্থা থেকে ভিতরের অভ্যন্তরীণ বস্তুগুলোকে রক্ষা করে। শিক্ষার্থীরা দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলো, প্রাণী কোষের ক্ষেত্রে বলো, যখন একটু প্রতিকূল পরিবেশ কোনটা, স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম ঘটলে কিন্তু সেটা প্রতিকূল অবস্থা। অনেক সময় আমরা দেখি যে অনেক দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, গাছপালা প্রায় শুকিয়ে যাচ্ছে, সেটা হলো প্রতিকূল অবস্থা। সেই সময় কিছুদিন হলেও সেই কোষটাকে সজীব রাখার জন্য এই প্লাজমা মেমব্রেন কোষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং প্রাণী কোষে আমরা যখন যে অনেক সময় আমরা রোজা রাখি, তখন সারাদিন পানি পাই না, আমাদের শরীরটা তখন পানি শূন্যতা হওয়ার চেষ্টা করে। তো সেই সময়ও কিন্তু এই প্লাজমা মেমব্রেন আমাদের প্রাণী কোষগুলোকে সজীব রাখার, কিছু সময় ধরে সজীব রাখার চেষ্টা রাখতে সাহায্য করে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তথ্যের, যে কোষের বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তি হিসাবে ওই প্লাজমা মেমব্রেনটা সাহায্য করে। বিভিন্ন রকমের তথ্যের ভিত্তি হিসাবে প্লাজমা মেমব্রেন কোষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পারস্পরিক বন্ধন, বৃদ্ধি, চলন ইত্যাদি কাজেও প্লাজমা মেমব্রেন ভূমিকা রাখে। শিক্ষার্থীরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন আর পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তুগুলোকে প্লাজমা মেমব্রেন গ্রহণ করতে সাহায্য করে। এই হচ্ছে আজকে আমার আলোচনার টপিক ছিল। শিক্ষার্থীরা এটা বিগত বছরে অনেকবার বোর্ডে এসেছিল। তাহলে তোমরা আজকের যে অংশটা পড়লে শুধু ক্লাস করলেই হবে না, সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে এবং এটা পরীক্ষার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমাদের বোর্ড পরীক্ষা হবে না ততদিন পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের বসে আছো, ভাববে, চেষ্টা করবে যে আমি দেখি তো ওই চিত্রটা আঁকতে পারি কি না। চিত্র হচ্ছে একদিন আঁকলেই হবে না, পরীক্ষা আগে রাতে আঁকলেই হবে না, এটা প্র্যাকটিস রাখতে হবে। না হলে পরীক্ষার খাতার মধ্যে তুমি যদি চিত্র অঙ্কন না করো তাহলে ভালো মার্কস আসবে না। আবার যদি চিত্র অঙ্কন করে, যদি আগে প্র্যাকটিস না থাকে, চিত্র অঙ্কন করতে যাও, সেখানেও তোমার সময় নষ্ট হবে। তাহলে কি দেখা যাচ্ছে, তোমার কোনো না কোনো ফুল মার্কস তুমি পাচ্ছ না, কারণ তুমি ফুল আনসার করতে পারবে না। সেজন্য চিত্র অঙ্কন ছাড়া বায়োলজিতে মার্কস আসে না। আর চিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই প্র্যাকটিস রাখতে হবে। শেখার পর থেকে তোমার কাজ শুরু হয়ে গেল, বারবার প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা, আজ আমার আলোচ্য বিষয় ছিল প্লাজমা মেমব্রেনের গঠন, প্লাজমা মেমব্রেন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ, এবং গ্রহণযোগ্য মতবাদটি ছিল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সেই মডেলটি বর্ণনা আসে পরীক্ষাতে, আমি এটা বর্ণনা করেছি, আর প্লাজমা মেমব্রেনের গুরুত্ব। তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি ডিএনএর অনুলিপন এবং ডিএনএর ভৌত গঠন নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পড়াশোনা নিয়মিত করবে এবং চেষ্টা করবে, এই কামনা রেখে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।